আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। নগরবাসীর ঈদ যাত্রার খবর জানাতে এখন যাচ্ছি রাজধানীর কল্যাণপুরে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, ঈদ যাত্রায় বাস যাত্রীদের চিত্র কেমন দেখছেন? আজকে ঈদ যাত্রার যদি কথা বলি, এই যে আমি আছি এখন এই মুহূর্তে আপনার গাবতলী বাস স্ট্যান্ডে। আমি কল্যাণপুরও ঘুরে এসেছি। আসলে যাত্রীদের স্বস্তি নেই, আজকে বেশ কষ্টই হচ্ছে যাত্রীদের। একে তো গাড়ি স্বল্পতা, তারা বলছেন যে গাড়ি যারা যে রাতে যেগুলি গিয়েছিল সেগুলি আসতে দেরি হচ্ছে, সেই জন্য যাত্রীদেরকে ঠিকমতো নিতে পারছে না। আবার বাড়তি ভাড়া নেওয়ার প্রবণতা প্রতিটা বাস কাউন্টারই আমরা দেখেছি। এবং এই দেখেন এই মুহূর্তে আমার আর অভিযোগের প্রেক্ষিতে ওই যে ম্যাজিস্ট্রেট, এই যে ওরিন ট্রাভেলস, তারপরে আসাদ ট্রাভেলস, আসাদ এন্টারপ্রাইজ এখানে গিয়েছেন। তারা টিকিট নাই বলে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া চাচ্ছে। যেখানে রংপুরের ভাড়া হচ্ছে নন এসি 700 থেকে 800 টাকা, আজকে সেখানে 1300 টাকা 1200 টাকা ভাড়া চাওয়া হচ্ছে এবং যাত্রীরা টিকিটও পাচ্ছেন না। অনলাইনেও কিন্তু তারা বেশি টাকা দিয়ে টিকিট কিনেছেন, এরকম অভিযোগও পেয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একজন ম্যাজিস্ট্রেট, তিনি কিন্তু সব জায়গায় ঘুরে ঘুরে দেখছেন। এবং আমরা একটু যদি কথা বলি, আচ্ছা এখানকার যে অভিযোগগুলি দেখেছেন কেমন, কি অবস্থা দেখেন তো, সঠিক কিনা যারা অভিযোগ করেছে? না, এরকম কোনো সঠিক অভিযোগের সঠিকতা আমরা এখানে আসলে পাই না। আমরা কাউকে আসলে এভাবে মানে কনভিক্টেড করতেও পারছি না। কিন্তু যাত্রী কিন্তু আমার সামনে কিন্তু বললো সেই যাত্রীকে কিন্তু আপনাকে দিলাম। আপনাকে সাথে নিয়ে কিন্তু যাত্রীকে নিয়ে কাউন্টারে গেলাম, সে কিন্তু মানে এসি বাসের কথা বলেছে, নন এসি বাসের কথা। ভাড়া তো বেশি নিয়েছে, তার সে তো টিকিটই কাটে নেই। টিকিট কাটে না কিন্তু ভাড়া তো বেশি চাচ্ছে। এরকম কোনো কিছু আমি আসলে এখানে পাইনি। না, সে পাইনি। আমরা তো তাকে আমরা দিয়ে দিলাম, সে নন এসির ওই আপনারা যাওয়াতে বোধহয় তারপর টিকিট দিয়েছে এবং টাকা কম বলছে, এই তো? আমরা যাওয়াতে টিকিট দেয়নি, বিষয়টা এরকমও না। আমরা যেটা দেখেছি, উনি আসাদ পরিবহন নামে একটা বাসের কথা বলেছে। সেই পরিবহনে নন এসি বলতে কোনো বাস নেই ওনার। এখন এসির কথা তো বলেছে, এসি ভাড়া 1500 টাকা চেয়েছে, কিন্তু সেই টিকিটটা ওই কাউন্টার থেকে সেই টিকিটটা সংগ্রহ করে। কিন্তু কল্যাণপুরেও কিন্তু দেখেছি একই অবস্থা, কিন্তু সব জায়গায় কিন্তু বাসের বাড়তি ভাড়া চাচ্ছে। আমি আপনাদের সাথে নিয়ে কিন্তু সবাইকে সবগুলো কাউন্টারে গিয়েছি। কারো কাছে যদি এরকম মনে হয়েছে আমি একটা কাউন্টার, আমরা কি একটা পান নাই পর্যন্ত? শুধু জরিমানা করতে পেরেছি শ্যামলী পরিবহন, এছাড়া আমরা কাউকে জরিমানা করতে। শ্যামলী পরিবহন কেন জরিমানা করেছে? ওনাদের একটা রুটের আপনারা 20 টাকা করে বেশি নিয়েছে, সেটার জন্য আমরা জরিমানা করি। তো আজকে সব জায়গায় আমরা দেখেছি যে এই কল্যাণপুর এবং গাবতলীতে আপনার বাসে যাত্রীদের হয়রানি হচ্ছে। তারা গাড়ি ঠিকমতো পাচ্ছে না, গাড়ি ডিলে হচ্ছে এবং বাসও পাচ্ছে না, অনেকে টিকিট পায় না। এখন কিভাবে যাবেন, বাড়তি ভাড়া দিবেন কিভাবে, সেই নিয়ে তারা শঙ্কায় আছেন। আর আজকে যদি ট্রেন স্টেশনের কথা বলি, সকালবেলায় ট্রেন স্টেশনে আমরা দেখেছি ট্রেনগুলোই ঠিকমতো ছেড়ে গিয়েছে এবং গতকাল যে সান্তাহারে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই কারণে কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে কয়েকটি। তারপরে কিন্তু যাত্রীরা ভালোভাবেই যাচ্ছেন ট্রেনে, তবে ট্রেনেও কিন্তু উপচে পড়া ভিড় আছে এবং অনেক যাত্রী ট্রেনের ছাদে করে কিন্তু তাদের গন্তব্যে যাচ্ছেন। ঈদ যাত্রায় তাদের ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছেন, তারপরে তারা সব মেনে নিচ্ছেন, কিন্তু যেভাবেই হোক তারা যেন বাড়িতে পৌঁছাতে পারে এমনটাই চাচ্ছেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। জানছিলাম ঈদ যাত্রায় বাস যাত্রীদের খবর। ঈদ যাত্রায় সড়কের পরিস্থিতি জানাতে এই পর্যায়ে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নাসির আহমেদ। নাসির, আজ মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকে আমরা যে ধরনের যানবাহন এবং যাত্রীদের চাপ দেখেছি, সেই চাপ এখনো অব্যাহত রয়েছে। কালিয়াকৈর চন্দ্রা মোড় থেকে চন্দ্রা নবীনগর সড়কে, আশুলিয়া সড়কে বারুইপাড়া পর্যন্ত যানবাহনের দীর্ঘ চাপ রয়েছে। এছাড়া মৌচাক এবং শফিপুর পর্যন্ত কালিয়াকৈর থেকে যে 10 কিলোমিটার জায়গা দীর্ঘ যানবাহনের দীর্ঘ চাপ রয়েছে। এছাড়া চন্দ্রা মোড় থেকে টাঙ্গাইল সড়কে খারজোড়া পর্যন্ত, অর্থাৎ যেখানে বাসের দূরপাল্লা বাসের কাউন্টার, সেখান পর্যন্ত বাস এবং যাত্রীদের চাপ অনেকটা বেশি। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কে জয়দেবপুর চৌরাস্তা, টঙ্গী, আমাদের বুটবাজার, এছাড়া এই শালনা এলাকায় যানবাহনের দীর্ঘ চাপ রয়েছে। এই চাপগুলো মূলত এখন সকাল থেকে যাত্রীদের সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছে। এখানে যানবাহনের সংখ্যা অনেকটা কম, যে পরিমাণ যাত্রী এখন আসতেছে তার তুলনায় যানবাহন এখানে অনেকটাই কম, যার ফলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার যে অভিযোগ,
এখন তা সুস্পষ্ট। প্রতিটা যাত্রী এখন বলতেছেন যে যেখানে তাদের ভাড়া ছিল 500 থেকে 1000 টাকা, সেখানে তারা দ্বিগুণ বা 3 গুণ ভাড়া দাবি করছে যানবাহন সংকটের কারণে। এছাড়া শিল্পাঞ্চলগুলোতে আজকে প্রায় 900 কারখানা আজকে ছুটি হচ্ছে। দুপুরের পর থেকে সে সমস্ত শিল্প কারখানার শ্রমিকরা মহাসড়কে চলে আসবে যার যার গন্তব্যে যাওয়ার জন্য, এবং ওই সব শিল্পাঞ্চল শিল্প কারখানার শ্রমিকরা তাদের নিজস্ব ব্যবস্থাপনায় তারা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। এই ছিল মহাসড়কের অবস্থা। ইফতেখার। মহাসড়কের খবর জানতে এখন যাচ্ছি টাঙ্গাইলে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ হোসেন। মোহাম্মদ, ঈদে ঘরমুখো মানুষের চাপের কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চিত্র কেমন দেখছেন? ধন্যবাদ ইফতিখার। আসলেও আমি যদি বলি এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আমাদের যে এই টাঙ্গাইলের যে অংশটুকু রয়েছে এখানে কিন্তু প্রচণ্ড গাড়ির চাপ, যানবাহনের প্রচণ্ড চাপ, কারণ যানবাহনের সংখ্যাও অনেক বেশি। গতকাল সর্বশেষ যে 24 ঘন্টা পেরিয়ে গেছে সেই 24 ঘন্টায় এই যমুনা সেতুর উপর দিয়ে 51,500-র উপরে গাড়ি চলাচল করেছে। তাহলে বুঝতে হবে যে স্বাভাবিকের যে যান চলাচল তার চেয়ে প্রায় 4 গুণ যানবাহনের সংখ্যা বেশি। এই মুহূর্তে যেটি সমস্যা হচ্ছে সেটা হলো যে যেমন যাত্রীবাহী বাস যাচ্ছে প্রচুর পরিমাণে, একই সাথে কিন্তু পণ্যবাহী ট্রাক, পিকআপ, ভ্যান, এই সমস্ত খোলা গাড়িতে কিন্তু প্রচুর সংখ্যক যাত্রী আপনার উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচণ্ড রোদে একদিকে অনেকেই রোজা আছেন এবং প্রচণ্ড রোদে কিন্তু যাত্রীদের খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে। আরেকটি বিষয় হলো যে পুলিশ যে দায়িত্ব পালন করছে, তাদের দায়িত্ব পালন 8 শতাধিক পুলিশ এই মহাসড়কে দায়িত্ব পালন করছে। তারা চেষ্টা করছে যানজট কিভাবে রাখা যায়, কিন্তু কোনো বড় দুর্ঘটনা ঘটে অথবা গাড়ি যদি বিকল হয়ে পড়ে তাহলে কিন্তু এই যানজটের সারি কিন্তু অনেক দীর্ঘ হয়ে যেতে পারে। তো এই ছিল আমার কাছে মহাসড়কের সর্বশেষ চিত্র। ইফতিখার। জানছিলাম মহাসড়কে ঈদ যাত্রার খবর। বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গগামী 3টি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। তবে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে অন্যান্য রুটের ট্রেনগুলো সময়েই ছেড়েছে। ঈদ যাত্রার 7ম দিনেও রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের প্রচণ্ড ভিড়। অতিরিক্ত যাত্রী সামাল দিতে হিমশিম খাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনের কামরায় জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে ছাদে উঠে যাচ্ছেন যাত্রীরা। তবে ছাদে ভ্রমণ ঠেকাতে রেলওয়ে কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টার কথা জানালেও কাজের কাজ কিছুই হয়নি। আজ সারাদিনে ঢাকা থেকে 60টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এর মধ্যে 20টি ছেড়ে গেছে। বাকি সবগুলোই সঠিক সময়ে ছেড়ে যাবে বলে জানিয়েছেন কমলাপুরের স্টেশন ম্যানেজার। আমার ট্রেনটা ছিল সকাল 10:15টায়, একতা এক্সপ্রেস। ট্রেনটা বিলম্বের কারণে আমার ট্রেনটা ছাড়বে 4:50। ব্যবস্থাপনা আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই যে বাবার বাড়ি যাচ্ছি, বাবাকে দেখতে যাচ্ছি, অনেক আনন্দ হচ্ছে, ভালো লাগছে। আপাতত তেমন কোনো হ্যাসেল বা কোনো কিছু পাচ্ছি না। এরকম ভাবে যেভাবে চলতেছে মোটামুটি এভাবে যদি সময় নবর্তিতে মেনে ট্রেনগুলো যদি আমাদেরকে সার্ভিস দিতে পারে তাহলে সেটা ভালো, অবশ্যই সেটা গুড সাইন। আমার খুব ভালো লাগছে, আমি আমার দাদার বাড়িতে ঈদ করতে যাচ্ছি। বগুড়ার আদমদীঘি উপজেলায় নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুতির ঘটনার পর 21 ঘন্টা পর উত্তরবঙ্গের সঙ্গে বিচ্ছিন্ন রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বেলা 11:30টায় আকিলপুর থেকে ডাউন সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সান্তাহারে পৌঁছার মধ্য দিয়ে রেল যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়। এরপর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল শুরু হয়। এই ঘটনায় ট্রেনের শিডিউল বিপর্যয়ে যাত্রীদের ভোগান্তি চরমে। এছাড়াও ভোগান্তি কমাতে গতকাল থেকেই বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়, এতে যাত্রীরা সহজে গন্তব্যে পৌঁছাতে পারে। এছাড়াও ঘটনা তদন্তে 4 সদস্যের 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে তদন্ত কাজ শুরু করেছেন। গতকাল বিকেলে সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়ে আহত হয়েছে অন্তত 45 যাত্রী। পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ পর্যায়ে কর্মকর্তা আমরা এখানে উপস্থিত হয়ে এই স্যালভেজ ওয়ার্কে সক্রিয় অংশগ্রহণ করেছি এবং আল্লাহর রহমতে আমরা এই 10:25-এ রেল লাইন ফিট দিতে পেরেছি সাময়িকভাবে। বলতেছি এই কারণে এখন ফুল স্পিডে ট্রেন চলবে না, ট্রেন আসবে, ট্রেন থামবে এবং স্লো স্পিডে পার হবে এবং গ্রাজুয়ালি রেল লাইনটা ইমপ্রুভ করা হবে।
সন্তানী ট্রেন দুর্ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আতিকুর রহমান সোহাগ। ট্রেন চলাচল তো 21 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে, এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? ইফতেখার, ঠিক 10 মিনিট আগে আমাদের এখান থেকে এই যে আকিলপুর থেকে একটি ট্রেন, খুলনাগামী ট্রেন, এখান থেকে পারাপারের মধ্য দিয়ে কিন্তু ট্রেন চলাচলের এই স্বাভাবিক ঘোষণা করা হলো। তো যেটা 11:30টায় যাওয়ার কথা ছিল। এখানকার শিডিউল বিপর্যয় ব্যাপক আকার ধারণ করেছে, যদিও তারা এখন কর্তৃপক্ষ সঠিকভাবে জানাতে পারেনি কী পরিমাণে শিডিউল বিপর্যয় রয়েছে, তবে ব্যাপক শিডিউল বিপর্যয় রয়েছে এটা তারা জানিয়েছে। তো 21 ঘন্টা প্লাস সময় লেগেছে, এরপরে ট্রেন যাত্রা স্বাভাবিক হলো। এতে যাত্রীরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং অনেকে ঘরমুখী যাত্রীরা দীর্ঘ সময় ধরে এখানে বসেছিল। অনেকে বিকল্প পারাপারের ব্যবস্থা করা হলো, অনেকে যেতে পারে নাই। এখন থেকে সবাই স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবে এই বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এবং এই যে আমার পিছনে যে রেল লাইনগুলো রয়েছে এটা কিন্তু নির্মাণ করা হয়েছে সাময়িকভাবে, এবং এখানে এসে ট্রেন খুব ধীর গতিতে পার হবে এবং যে ট্রেনগুলো আসবে সবসময় ধীর গতিতে পার হতে হবে, এমনটাই জানিয়েছে। অস্থায়ী একটা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। আর পার্শ্ববর্তী যে ট্রেনগুলো বগিগুলো পড়ে রয়েছে এগুলো ঈদের 2 দিন পর তারা এখানে নিয়ে যাবে, এগুলো উদ্ধার করা হবে, এটুকুই বলেছে আর কি। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। জানছিলাম ট্রেন দুর্ঘটনা পরবর্তী খবর। এবারে জাতীয় ঈদগাহের ঈদ জামাত আনন্দ ও ঐতিহাসিক হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। আজ ঈদগাহ পরিদর্শন শেষে তিনি কথা জানান। জামাত সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী সেখানে আমাদের সাথে একসাথে জামাতে নামাজ পড়বেন। এখানে আপনারা সবাই জানেন যে প্রায় 35,000 লোকের জন্য নামাজের ব্যবস্থা আছে, পাশাপাশি মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে। এবং আমরা আশা করি আমাদের মন্ত্রিপরিষদের সদস্যবর্গ সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তারাও এখানে উপস্থিত থাকবেন। এবং এখানে আমাদের নামাজের আগে যদি কারো প্রয়োজন হয় ওযুর ব্যবস্থা সেটাও করা আছে, মহিলাদের জন্য একই ব্যবস্থা করা আছে। আর প্রতিবারের ন্যায় আমাদের প্রথম ঢোকার সময় গেটগুলো খোলা কম থাকবে, বের হওয়ার সময় গেটগুলো সব খুলে দেওয়া হবে যাতে সবাই খুব দ্রুত সময়ে বের হয়ে যেতে পারে। উৎসব, আনন্দ, ত্যাগ ও সহমর্মিতার মহিমায় ঈদ উল ফিতর মুসলিম উম্মার দোরগোড়ায়। মাসব্যাপী সিয়াম সাধনা, আত্মশুদ্ধি চর্চা ও সহযোগিতার বার্তা নিয়ে বাংলাদেশের কোটি প্রাণে ঈদের আনন্দ যেন আরও রঙিন হয় আপনজনের সান্নিধ্যে। ঈদ উদযাপনে ভিন্নতা এসেছে, কিন্তু মানবিক সমাজ গঠনে সর্বস্তরের মানুষ এগিয়ে এসে এক কাতারে সামিল না হলে সত্যিকার সার্থকতা আসবে না বলে মনে করেন ইসলামী চিন্তাবিদ ও নগরবিদরা। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। ঘুমন্ত নগরীও যেন জেগে থাকে উৎসবের আঞ্জাম দিতে। একদিকে আলোকসজ্জায় সজ্জিত শপিং কমপ্লেক্সে গভীর রাত পর্যন্ত চলে কেনাকাটা, অন্যদিকে সৃষ্টিকর্তার সন্তুষ্টের আশায় রাত্রি জাগরণ ধর্মপ্রাণ মুসল্লিদের। তারাবিহ, নফল নামাজ আর জিকির আজকারে মহান প্রভুর সান্নিধ্য লাভের চেষ্টা চলে পুরো মাস জুড়ে। উৎসব ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি সিয়ামকে যথাযথ পালন করতে পেরেছে। কারণ আজকে আপনি দেখেন ঈদের দিনটাকে কি বলা হয়, ঈদের দিনটাকে বলা হয় ইয়ামুল জায়েজা, প্রতিদান দিবস বা পুরস্কার দিবসের দিন। সহমর্মিতা প্রদর্শন করতে গিয়ে আপনি দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে এমন একটা প্রেম, প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ ভাব তৈরি করেন যে মানুষ অকাতরে দান করতে তারা সচেষ্ট হয়। রোজায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে কাওয়ালি, গজল এবং মুগ্ধতার সঙ্গে সেহরি উৎসবে যোগ দেন অনেকে। মহানগরীতে জীবিকার তাগিদে আসা মানুষকে শহর যেন মায়ার বাঁধনে আটকাতে পারেনি, যার প্রমাণ লাখো কোটি মানুষের শত কষ্ট উপেক্ষা করে শিকড়ের টানে প্রিয়জনের কাছে ফেরার চেষ্টা। রেল স্টেশন, বাস কিংবা লঞ্চ টার্মিনালে মানুষের উপচে পড়া ভিড় নিজের মতো করে কয়েকটা দিন উপভোগের জন্য। পোশাক পরিচ্ছদ, আচার ব্যবহার, খাবার দাবার সবকিছুতে একটা পরিবর্তন এসছে, যেটা গ্রাম থেকে খানিকটা হলেও ভিন্নতা এখানে আছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কোটি মানুষ ঢাকায় বসবাস করেন। তারা আবার ঈদের সময় নারীর টানে বাড়ি ফিরে যান, কারণ এই শহরটি তাদেরকে ততটা আপন করে নিতে পারেনি যতটা তাদের জীবন জীবিকা দরকার।
এ শহরে যেমন একদিকে দামি ব্র্যান্ড আর লাখ টাকার শপিং চলে, তেমনি ফুটপাতে দেখা মেলে ভাগ্য বিড়ম্বিত ছিন্নমূল মানুষের, যাদের দুবেলা খাবার জোটাতেও হিমশিম খেতে হয়। শুধু একটি মাসে নয়, বাকি 11 মাস ত্যাগ, ভ্রাতৃত্ব আর সহমর্মিতার শিক্ষা ছড়িয়ে দেওয়ার আহ্বান নগরবিদ ও ইসলামী চিন্তাবিদের। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।